আজকে আমাদের পড়ানোর মানে কথা ছিল আর কি এটা, হ্যাঁ, বাংলাদেশে মুক্তিযুদ্ধের শিল্পকলার ভূমিকা। এখন এখানে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মোটামুটি সবারই কম বেশি একটা ধারণা আছে, হ্যাঁ, কারণ আমরা সেই ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনে আসতেছি এবং মুক্তিযুদ্ধে মোটামুটি যে ইতিহাস আমরা পড়েছি তা থেকে ভালো একটা ধারণা এসএসসি লেভেল পর্যন্ত ছিল। এসএসসি লেভেল পর্যন্ত হচ্ছে মানে ডিরেক্টলি ছিল, পরবর্তীতে আবার ইনডিরেক্টলি চলে গেছে। কিভাবে? যখন মনে করেন যে আমাদের স্বাধীনতার সংগ্রাম বা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ক্লাস 3, 4, 5 ডিরেক্টলি হচ্ছে বেসিক ওই ধারণাগুলো নেওয়া হয়। আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়বেন তখন হচ্ছে ওখানে আপনার স্পেসিফিক কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে। এসএসসি লেভেলে বা তার আগের লেভেলে দেখবেন হচ্ছে বীর শ্রেষ্ঠদের নিয়ে আলোচনা, এটা কিন্তু আবার ইন্টারমিডিয়েট লেভেলে নাই। ওইখানে আপনি পাবেন হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে ধরেন এরকম প্রশ্ন থাকে যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ বিভক্তিকরণ বা হচ্ছে ভারতীয় উপমহাদেশে যখন আমরা একসাথে ছিলাম এটা মানে কিভাবে বিভক্তটা হয়েছে, যখন হচ্ছে ব্রিটিশরা আমাদের এই দেশ শাসন, এই দেশ ছেড়ে যখন চলে যাবে, হ্যাঁ, এইগুলো স্পেসিফিক মানে ধারণা ছিল। কিন্তু যখন আপনি এসএসসি লেভেলে একবারে ডিরেক্টলি বেসিক যে ধারণাগুলো এসএসসির আগে এগুলো দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, কারা মুক্তিযুদ্ধের ওই শুরুতে আমাদের সংগ্রাম কিভাবে হয়েছে, কিভাবে পরিচালনা হয়েছে, কতদিন হয়েছে, হ্যাঁ, কারা কারা এটার সাথে জড়িত, কারা বিরোধিতা করছে, সব কিন্তু আমরা এটা মানে আমরা বেসিক লেভেলটা হচ্ছে আমরা এসএসসির আগেই পেয়েছি। ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে এই টাইপের, অনার্স লেভেলে আরেকটু ডিপলি, মাস্টার্সের লেভেলে সেম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু আমরা শিল্পকলা নিয়ে কথা বলবো, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের সময় শিল্পকলার ভূমিকাটা কি ছিল, হ্যাঁ, আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে এইটা। শিল্পকলার ভূমিকা যদি আমরা প্রথমে বলতে যাই, মুক্তিযুদ্ধে শিল্পকলা বা হচ্ছে চিত্রশিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। মানে কি পরিমাণ ভূমিকা ছিল আপনারা যদি ডিপলি চিন্তা করেন, স্মৃতিসৌধ সামনে দেখলে বুঝতে পারবেন, অপরাজয় বাংলা সামনে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলো যখন আপনাদের মানে সামনে চলে আসবে তখন আর মানে নতুন করে আর বলা লাগবে না যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের শিল্পীরা বা শিল্পকলার মানে ভূমিকাটা কি ছিল, হ্যাঁ। এখানে শুরুতে যে বিষয়টা আমাদের দেশ বিভক্তি হয়েছে ধরেন আপনার 1947 প্রথম, যখন ব্রিটিশরা বিভক্ত করে দিল, যে প্রথম বিভক্তি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব বলতে আমাদের বিভক্তিটা শুরু হয়েছে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এখানে হচ্ছে 1, 2 মুসলমান, 2 হচ্ছে হিন্দু, হ্যাঁ, বা অন্য অন্য ধর্ম বলে। এখানে বিষয়টা হচ্ছে যেহেতু পাকিস্তান মুসলিম অধ্যুষিত এরিয়া, আর এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের যে ভারতের যে অংশটা, আগে কিন্তু সম্পূর্ণটা মিলাই কিন্তু ভারতীয় উপমহাদেশ ছিল, ঠিক আছে। এবং এটার সাথে ছিল হচ্ছে আপনার যখন মুসলমানরা পাকিস্তানের হইলো তখন এটার পাশে বাংলাদেশে কীভাবে, বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান, যার কারণে হয়েছে কি, যদিও ভারত আমাদের মানে কাছাকাছি রাষ্ট্র বা পাশের রাষ্ট্র, কিন্তু আমাদের সম্পৃক্ততা ছিল হচ্ছে পাকিস্তানের সাথে। মানে তার মানে দ্বিজাতি তত্ত্ব হচ্ছে দুইটা জাতের, মুসলমান এবং হিন্দু। আমাদের বিভক্তি কিন্তু যে আমার পাশের দেশ, সে এইভাবে কিন্তু বিভক্ত হয় না, বিভক্তটা হয়েছেই হচ্ছে
ধর্মীয় 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 রীতি অনুযায়ী বিভক্ত হয়েছে, যে আমরা মুসলমান আমরা পাকিস্তানের সাথে থাকব, আমরা হিন্দু আমাদের ভারতের সাথে। বিষয়টা কিন্তু এইটাই। যদি আমাদের বাংলাদেশে হিন্দুর পার্সেন্টেজ বেশি থাকতো তাহলে আমাদের ঠিকানা হয়তো ভারতের সাথেই হইতো, ঠিক আছে। আমাদের এখানে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের ঠিকানা হয়েছে কি পাকিস্তানের সাথে। যেমন এটার নাম দেওয়া হয়েছে কি পশ্চিম পাকিস্তান, আর এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। মানে আমাদের ভাগটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। যখন এখান থেকে শুরু হইলো, তার মানে আমাদের বাংলাদেশের মানুষের যাতায়াতের জন্য হচ্ছে ইন্ডিয়া খুব ইজি, কাছাকাছি। আর পাকিস্তান তো সহজে যাওয়া যাবে না। পাকিস্তান যে মানে আপনি যেতে চাইলেও এই ভারত ক্রস করে তারপর যেতে হবে, কারণ বাংলাদেশে তো প্রায় 4 দিক দিয়েই হচ্ছে, একটা সাইড দিয়ে হচ্ছে মায়ানমার, বাকি সব সাইড দিয়ে তো ভারতের সব কিছু, ঠিক আছে। তাহলে আমার যদি পাকিস্তান আমি যেতে চাই তাহলে হচ্ছে আমার ভারত ক্রস করে তারপর যেতে হবে, হ্যাঁ, এছাড়া ওই নাই। তাও হচ্ছে এদিক দিয়ে ওই আপনার যাওয়ার সুযোগ আছে হচ্ছে আজাদ কাশ্মীর, কাশ্মীরের যে সাইড দিয়ে এই দিক দিয়ে যাওয়ার সুযোগ, যদি আপনি মানে স্থলপথে যান। আর বিমান পথে গেলে তো কথাই নেই, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ভাগটা ছিল কি 1947 সালে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, মানে দুইটা জাত দুইটা ধর্ম, দুইটা ধর্ম ভাগ করে ফেলছে আমাদের এই মানে পুরো এরিয়াটা। এটা যখন ভাগ করলো তখন আমাদের সকল কিছু কিন্তু পাকিস্তানের সাথে সম্পৃক্ত, হ্যাঁ। আমাদের রাষ্ট্রীয় যত কিছু ছিল তখন সব পাকিস্তানি হচ্ছে তারা এগুলো হ্যান্ডেল করতেছে, কারণ আমাদের তো ওই রকম মানে ওই সময় তো আমাদের তেমন কিছু ছিল না, ঠিক আছে। ধরেন আমাদের মানুষ এইরকম হচ্ছে কি, ধরেন আপনাদের এরিয়াতে নিম্ন আয় শ্রেণীর মানুষ একটা সাইডে থাকে, ঠিক আছে। বা হচ্ছে আপনি যদি মানে অন্য দেখেন যে বস্তি এরিয়া, ঠিক আছে, নিম্ন আয়ের মানুষজন, আমাদের বাংলাদেশের মানুষ তো ওই সময় নিম্ন আয়ের মানুষ ছিল, ঠিক আছে। একবার খাবার খেলে আরেকবার খেতে পারতো না, মানে এরকম একটা অবস্থা ছিল। তো পরবর্তীতে যখন 52-এর ভাষা আন্দোলন হইল, তখন আমাদের পাকিস্তানের সাথে একটা দূরত্ব সৃষ্টি হইল, যে আমরা চাইলাম কি বাংলা ভাষা, তারা বলল যে না, উর্দুই হবে, উর্দুই পাকিস্তানের ভাষা। এই যে আমাদের দূরত্বটা সৃষ্টি হলো মূলত এইখান থেকে, মানে দূরত্বটা সৃষ্টি হওয়ার কারণই হচ্ছে ভাষা। যখন দূরত্বটা সৃষ্টি হলো তখন এইখানে আমাদের শিল্পীদের ভূমিকা ছিল অনেক বেশি। যেমন ওই সময়ে কামরুল হাসানের একটা ছবি ছিল, এটুকু যদি মানে আপনারা লিখে না থাকেন মাথায় রাখলেই হবে। কামরুল হাসানের একটা ছবি ছিল হচ্ছে এই জানোয়ারকে হত্যা করতে হবে। যখন আমাদের ভাষা নিয়ে যখন আমাদের পাকিস্তানের সাথে মানে ঝামেলা শুরু হইলো, তখন কামরুল হাসানে কি করলো, একটা হচ্ছে চিত্রকর্ম তৈরি করলো, এই জানোয়ারকে হত্যা করতে হবে। দেখবেন হচ্ছে কালো একটা মুখোশের ইয়ের মতো, এগুলো ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন, বা গুগলে সার্চ দিলে এই জানোয়ারকে হত্যা করতে হবে ছবিটা দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ। তো উনি তখন কি করলো, এই চিত্রকর্ম করে এই চিত্রকর্মের সামনে দিয়ে তারা হচ্ছে প্রায় ওই সময় হচ্ছে প্রায় 1000-5 স্টুডেন্ট মিলে হচ্ছে মিছিল শুরু করলো, ঠিক আছে, যে বাংলায় হবে একমাত্র রাষ্ট্রভাষা। হ্যাঁ, এই জানোয়ার হচ্ছে আপনার ইয়াহিয়া খান ছিল তখন, ঠিক আছে, মানে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ছিল ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানের মুখের অবয়ব, ঠিক আছে, মুখের অবয়ব ধরে হচ্ছে তার ছবিটা আঁকাইছিল যে এই জানোয়ারকে হত্যা করতে হবে, একটা প্রতিকৃতি আইকা যে এই জানোয়ারকে হত্যা করতে হবে। যখন 52-এর ভাষা আন্দোলনের সময় আমাদের হচ্ছে ভাইরা যখন মিছিল নিয়ে বের হইল, তখন সবার হাতে হাতে কি প্লেকার্ড, ফেস্টুন ছিল, বিভিন্ন রাষ্ট্রভাষা বাংলা চাই, ঠিক আছে, আমরি বাংলা ভাষা, অনেক ধরনের। আপনারা দেখবেন হচ্ছে
যে ওই 21শে ফেব্রুয়ারির সময় যে মিছিলগুলো আসছিল ওগুলো সবার হাতে কিন্তু প্লে কার্ড ছিল। এগুলো কিন্তু আমাদের শিল্পী ভাইদের ভূমিকা, শিল্পী ভাইদের হচ্ছে এই ভূমিকাটাগুলো পালন করছে। যেমন উনি একটা প্রথম হচ্ছে এই জানোয়ারকে হত্যা করতে হবে এই ছবিটা সামনে দিয়ে হচ্ছে সবাই মিছিল নিয়ে বেরিয়েছে। আপনি মিছিলের শুরুতে দেখবেন একটা ব্যানার নিয়ে মিছিল করে, যে কেউ কোনো দাবি দাওয়া পেশ করলে একটা ব্যানার সামনে থাকে। এই ব্যানারটা তৈরি করতে অবশ্যই একজন শিল্পীর কাজ লাগে, ঠিক আছে? তাহলে মুক্তিযুদ্ধ শিল্পের ভূমিকার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মেইন পয়েন্টে যদি আমি ধরি তাহলে কিন্তু এইটা, যুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করতেছি, কিন্তু এটার পাশাপাশি হচ্ছে একজন শিল্পীর বড় ধরনের একটা ভূমিকা থাকে। যেমন এক্সাম্পল ফর আমি আপনাদেরকে দেই, এই যে গত কিছুদিন আগে আমাদের আন্দোলন হয়ে গেল সারা বাংলাদেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড এই সম্পর্কে অবগত। দেখবেন বিভিন্ন জায়গায় হচ্ছে ক্যালিওগ্রাফি করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে ওয়াল পেন্টিং করছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে অনেক কিছু করছে। এগুলো হচ্ছে মনে করেন যে যতটুকু যার ভিতরে ছিল সবাই শিল্পকলার প্রকাশটা ঘটাইছে। হ্যাঁ, যে আমার ভিতরে কি আছে। ধরেন আমাদের রাস্তায় এখন পর্যন্ত আমরা কোনো আরবি ক্যালিওগ্রাফি দেখি নাই, কিন্তু এই প্রজন্ম কি দেখাইছে? আরবি ক্যালিওগ্রাফি দেখাইছে। এর আগে কোথাও দেখছিলেন এরকম আরবি ক্যালিওগ্রাফি কোনো ওয়ালে বা কোথাও তৈরি করছে? আপনাদের বা আমাদের ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম আরবি ক্যালিওগ্রাফার আছে যারা কিনা হচ্ছে ওয়ালগুলো খুব সুন্দর করে আঁকতে পারে। ইভেন আমি যেটা দেখছি যে একজন লিখছে যে সৌদি আরবে কাবার গিলাফের যে ক্যালিওগ্রাফি করে সে বাংলাদেশের, কিন্তু ওয়ালে যে এত সুন্দর পেন্টিং করবে, এত সুন্দর ক্যালিওগ্রাফি করবে, এরা যে বাংলাদেশের ছেলেরা, এগুলো আমার জানা ছিল না। হ্যাঁ, সম্পূর্ণ নিজের অর্থায়নেই সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করছে, অনেক সুন্দর সুন্দর আছে। আমাদের ময়মনসিংহ করছে, ঠিক আছে? বেশ কিছু কিছু জায়গায় হচ্ছে অনেক সুন্দর সুন্দর পেন্টিং করছে। এগুলো হচ্ছে তার শিল্পকলার বহির্প্রকাশ, ঠিক আছে? কারণ হচ্ছে কি, এখন আপনি যদি বলেন যে এই আন্দোলনে মানে শিল্পকলার ভূমিকা কি, তাইলে কিন্তু আপনি চাইলে 10 লাইন লিখতে পারবেন। মানে এটা আপনি নিজে চোখে দেখছেন। আর এইটা যেহেতু আপনারা দেখেন নাই 71-এ মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছিল, এটা কিন্তু আপনারা বই পড়ে বা ছবি দেখে একটা আইডিয়া নিতে পারবেন এবং এটা লিখতে পারবেন। 71-এর মুক্তিযুদ্ধের সাথে কিন্তু জড়িত হচ্ছে 52-র ভাষা আন্দোলন, ঠিক আছে? তারপরে হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে 11 দফা, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ। মানে মুক্তিযুদ্ধ যে একদিনে হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না। এই আন্দোলনের কথাই যদি আমি ধরি, 5ই আগস্টে যেটা ঘটছে, এটা কি একদিনের ফসল? একদিনের ফসল না, এটা আস্তে 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 বড় হয়েছে, ঠিক আছে? এখন 52 ভাষা আন্দোলন যখন তারা বাধা দিল, তখন বাঙালিরা চিন্তা করলো যে এরা তো আসলে আমাদের পক্ষের লোক না, তাদের আমরা একটা ভাষায় কথা বলতেছি, এই ভাষাটাকে তারা তাদের ভাষা হিসেবে রূপান্তর করার জন্য উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা, তারা এইটা হচ্ছে অ্যানাউন্স করতেছে। তাহলে আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি, আমাদের এই ভাষার ভ্যালু কি? তখন এই যে এইখান থেকে কিন্তু মানে আমাদের ওই বিভক্তি শুরু হয়েছে পাকিস্তানের সাথে। তার আগে কিন্তু ওইরকমভাবে বিভক্তি আমরা বুঝি নাই। যেমন আমাদের এখানে হচ্ছে 16ই জুন থেকে আন্দোলন শুরু হয়েছে, প্রথম সূত্রপাত বা এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মিছিল হয়েছে, মিটিং হয়েছে, মূলত তো ওইখানে শুরু হয়েছে। কিন্তু ওইটা হওয়ার পরে কিন্তু সরকার মেনে নিয়েই কিন্তু কোঠা উইথড্র করে দিছিল। আবার কিন্তু যখন এটা আবার মানে ওই আগের জায়গায় ফিরে আনছে, তখন কিন্তু ছাত্ররা আবার নামছে। আগে একবার যখন আন্দোলন করলো, আন্দোলন করার কারণে কিন্তু সরকার বুঝলো যে না, তাহলে এটা উঠাই দিই। উঠাই দেওয়ার কারণে কিন্তু আমাদের ছাত্র সমাজ কিন্তু স্টপ হয়ে গেল, তারা তাদের দাবি পাইছে, এখন আর আন্দোলন করার কিছু নাই। হ্যাঁ, কোনটা আন্দোলনটা মূলত শুরু হয়েছে হচ্ছে 16 জুন, জুলাই 16 জুলাই। হ্যাঁ, ওইটা কয় তারিখে? না না না, আন্দোলন তো এর আগে থেকে। আন্দোলনের হচ্ছে যেদিন মারা গেছে ওই দিন থেকে তো আপনি ধরতে পারবেন না। শুরুটা হয়েছে কবে থেকে? হ্যাঁ,
37 দিন হইলে তো আপনার জুন থেকেই হয়, 37 দিন আন্দোলন হয়েছে না, তাহলে জুনের 16 তারিখে শুরু হয়েছে। ঠিক আছে, জুনের 16 তারিখ যদি হয় তাহলে হচ্ছে 16 না 19, আচ্ছা জুলাই পুরোটা ধরেন, জুলাই, তাহলে জুলাই পুরোটা, আর এদিকে হচ্ছে আগস্টের 5 তারিখে আপনার ইয়া হয়েছে, তাহলে হচ্ছে জুনের শেষ দিকে 35 দিন বা 36 দিন আন্দোলন হয়েছে, 36শে জুলাই। হ্যাঁ ওই তো জুনের শেষ দিকে ধরেন। আচ্ছা ধরেন আপনার 30 থেকে 35 দিন আন্দোলন হয়েছে। এই আন্দোলন হওয়ার পরে কিন্তু এখন আমরা যে বাংলাদেশ পাইছি, ঠিক আছে, তাদেরও কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে 52 থেকে 69, 11 দফা, তারপরে 71 মুক্তিযুদ্ধ। এখন আমাদের এই মুক্তিযুদ্ধে শিল্পকলার ভূমিকা বা শিল্পীদের ভূমিকা মানে অনস্বীকার্য। যেমন 52 যখন ভাষা আন্দোলন হইল, তখন হচ্ছে কি এখান থেকে চলে আসছে হচ্ছে শহীদ মিনার। দেখেন শিল্পীদের ভূমিকাটা কোথায় গিয়ে, এখানে হচ্ছে কি শহীদ মিনার স্থাপন হইল। শহীদ মিনার হওয়ার পরে আপনার 69-এ হচ্ছে গণ অভ্যুত্থান, 11 দফা, 71-এর মুক্তিযুদ্ধ হইল কি আপনার অপরাজয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে যেটা অপরাজয় বাংলা। তার মানে কি প্রত্যেকটা আন্দোলনেই হচ্ছে কি শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য, যেটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ তাদের অবদান ছিল। এবং তাদের সহযোগিতায় বিশেষ করে এই যে কিছুদিন আগে যে আন্দোলন গেল, এই আন্দোলন কিন্তু শুধুমাত্র ছাত্রদের একার না, ছাত্র জনতা বলতে সব মানুষ এখানে সম্পৃক্ততা আছে। এখানে কিন্তু রিক্সার ড্রাইভারও এটার সাথে সম্পৃক্ত, সকল শ্রেণীর মানুষ এখানে হচ্ছে মসজিদের হুজুরও ছিল, হাফেজও মারা গেছে, ব্যবসায়ীরাও ছিল। ওই যে একজন যে আপনার হচ্ছে দোকান, হ্যাঁ দোকানে যে গুলি খাইছে, দোকানে বসে বিক্রি করতেছিল, দোকানেই গুলি লাগছে, তার মাথার খুলি উড়ে গেছে, শিশু সহ। ঠিক আছে, তার মানে কি এই আন্দোলনটা ছিল হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষের, কিন্তু আন্দোলনের মূল শুরুটা করছিল ছাত্ররা, শেষ ফিনিশিং দিছে হচ্ছে সবাই মিলে। হ্যাঁ, এখন আমাদের ওই 52-র পরে যদি আমরা চলে যাই হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থানে যদি আমরা দেখি, এখানেও শিল্পীদের বড় ভূমিকা ছিল। ঠিক আছে, আপনারা যখন দেখবেন যে কোনো আন্দোলনের শুরুতে তাদের যে একটা বড় ধরনের ভূমিকা, ঠিক আছে, যখন আপনি ধরেন আপনি রোড মার্চ করবেন বা হচ্ছে অন্য কোনো ধরনের আন্দোলন করবেন, তখন কি গরম লাগতেছে, ফ্যান দিব, ছেড়ে দেন। তো এখানে হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের সাথেই কিন্তু হচ্ছে শিল্পকলার বা শিল্পীদের একটা ভালো ভূমিকা রয়ে গেছে, অনেক অবদান আছে। তাদের কারণে হচ্ছে সম্মিলিতভাবে আমরা আন্দোলন সফল এরকম আমরা পেয়েছি, যে আন্দোলন সফল হয়েছে সকল শ্রেণী পেশা মানুষের জন্য। তো যখন 71-এ হ্যাঁ স্মৃতি হিসেবে থাকে। এখন আমাদের হয়তো পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শিল্পকলার ভূমিকা কি। ঠিক আছে, তো শিল্পকলার ভূমিকা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। প্রথম যে ইয়াটা স্থাপিত হয়েছিল মুক্তিযুদ্ধের পরপরই হচ্ছে যে আপনার যে ভাস্কর্যটা স্থাপন হয়েছে, এটার নাম ছিল হচ্ছে মুক্তিযোদ্ধা। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার টিএসসির মোড়ে যেটা আছে, এটা হচ্ছে অপরাজয় বাংলা। তার পাশেই হচ্ছে রাজু ভাস্কর্য। হ্যাঁ হ্যাঁ গাজীপুর, জাহাঙ্গীরনগর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আছে কম বেশি। আপনার হচ্ছে ওই ইসে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয় এগুলোর একটা ইয়া আছে।
হুম আচ্ছা, এখানে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ শিল্পকলাটাকে দুইটা ভাগে ভাগ করছে, দুইটা ভাগ। একটা হলো যুদ্ধের আগে, পূর্বে, মুক্তিযুদ্ধের পরে, দুইটা ভাগ। যেমন আমাদের আন্দোলন করার জন্য যেটা করা হয়েছে যুদ্ধের আগে আগে এবং আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যেগুলো হয়েছে এগুলো হচ্ছে পরে। মুক্তিযুদ্ধ পরের যে ভাস্কর্যগুলো তার মধ্যে হচ্ছে ধরেন আপনার অপরাজয় বাংলা, অপরাজয় বাংলা, তারপর হচ্ছে সাবাস বাংলাদেশ, স্বীকার্যিত স্বাধীনতা, সংসপ্তক, তারপরে হচ্ছে জাগ্রত বাংলা, জাগ্রত বাংলা, বোঝা যায় আমার লেখা কিন্তু অত বেশি ভালো না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের পরবর্তীতে যেগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন সময়ে আমাদের মুক্তিযুদ্ধের যে প্রভাব বা মুক্তিযুদ্ধের সময় যেগুলো হচ্ছে যাদের অবদান অনস্বীকার্য, তার মধ্যে যদি আমি বলি, এখানে আছে রফিকুন নবী, কায়েম চৌধুরী, তার রশিদ চৌধুরী, আবদুল্লাহ খালিদ, সুলতান ইসলাম, কালিদাস কর্মকার, হামিদুজ্জামান খান, আব্দুর রাজ্জাক, শামীম শিকদার, নিতুন কুণ্ডু, এরা হচ্ছে ওই সময়কার বিভিন্ন সময় হচ্ছে শিল্পকর্ম তৈরি করছে। তারা আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান অনেক বেশি। যে আমরা যদি এইভাবে চিন্তা করি যে একজন যোদ্ধা যেভাবে মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে, কোনো অংশে তাদের অবদান কোনো অংশে কম নয়, ঠিক আছে। ধরুন এখানে আমি যদি মানে উদাহরণ হিসাবে বলি, প্লেয়াররা যখন মাঠে খেলে, কোচ যখন বাহিরে দাঁড়িয়ে থাকে, আপনি কিন্তু কোচকে কোনো অংশে তার একটা খেলায় জয়ী হলে তার অবদান কিন্তু কোনো অংশেই কম না, ঠিক আছে। প্রত্যেকের পার্টিসিপেটেই হচ্ছে মানে ভালো আউটপুট আসে। এখন আপনি যদি মনে করি যে না 11 জনই খেলছে, 11 জনই বিজয় ছিনিয়ে আনছে, বিষয়টা কিন্তু এরকম না। এই বিজয়ের সাথে অনেক মানুষের সম্পৃক্ততা আছে। যেমন আমরা যদি ধরি যে কোচিংয়ের ওই আপনার কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটের সাথে সম্পৃক্ত যারা সবাই কিন্তু এখানে অনেকভাবে হচ্ছে শ্রম দিচ্ছে। শ্রম দিয়ে হচ্ছে ধরেন ক্রিকেটে একটা ভালো আউটপুট আসলো, তখন কিন্তু সুনাম সবারই। আবার যখন আউটপুট ভালো না আসে তখন দুর্নামটাও কিন্তু সবারই হয়। যদি কোচ ভালো কিছু করে তাহলে কোচকে সবাই মাথায় তুলে রাখে, আর খেলা যখন হারতে থাকে তখন কিন্তু কোচকে সবাই বলে যে এই কোচ দিয়ে হবে না, কোচ পাল্টাইতে হবে। বিষয়টা কিন্তু এরকম। এখন মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের পরে আগে আপনার হচ্ছে যখন আমাদের 47-এ দেশ ভাগ হইল, তখন কিন্তু আমাদের এখানে কিন্তু শিল্পকলা চর্চা করার মতো খুব বেশি একটা ছিল না। আমাদের কাছে ছিল হচ্ছে কলকাতা আর্ট কলেজ, আমাদের
যারা শিল্পী ছিল, যেমন জয়নুল আবেদিন থেকে শুরু করে ম্যাক্সিমাম শিল্পীরাই হচ্ছে ইন্ডিয়াতে পড়াশোনা করছে। কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করার পরে যখন বাংলাদেশে আসছে, বাংলাদেশে আগে থেকেই যেহেতু মানে ধর্মপ্রাণ মানুষরা বেশি ছিল, যার জন্য আসলে শিল্পকলা চর্চা করার মতো খুব বেশি সুযোগ পায় নাই। ঠিক আছে, ওই সময়ে ধরেন আপনার যেই জিনিসটা ধারণা হয়েছে যে শিল্পকলা চর্চা এগুলো তো হচ্ছে হিন্দুত্ববাদী, এগুলো আসলে আমাদের এখানে মূর্তি টুর্তি বানানো বা এরকম মানে সুযোগ ছিল না, মুসলমান অধ্যুষিত ছিল। এরপরেও কিন্তু তারা তাদের এখান থেকে চেষ্টা করে এগুলো তৈরি করে দিছে। যেমন আপনি যদি দেখেন এই যে গত আন্দোলনে অনেক মূর্তি ভাঙছে, ঠিক আছে, এবং কিছু ভাঙছে হচ্ছে ধরেন আপনার মানে মনের জিদ থেকে, আবার কিছু ভাঙছে হচ্ছে আপনার ওই যে বাঙালি তো হচ্ছে ইয়া টাইপের হুজুকে বাঙালি যেটা বলে আর কি, কেউ বলছে আরে মার, ওই না আর কিছু দেখার সময় নেই। ঠিক আছে, যে উনি কি আমার আত্মীয় স্বজন না কি লাগে, মার কইছে সবাই মারা শুরু করছে, এই টাইপের আর কি। হ্যাঁ, তো যখন 47-এ দেশ ভাগ হওয়ার পরে আমাদের শিল্পীরা যখন মানে তাদের শিল্পকলা চর্চা করতো, তখন খুব কঠিন সময় ছিল আর কি। ঠিক আছে, ওই সময়ে হচ্ছে ঢাকাতে এখন বর্তমান যেটা চারুকলা ইনস্টিটিউট, এটা হচ্ছে গভর্নমেন্ট আর্ট স্কুল ছিল আর কি। ঠিক আছে, ওখান থেকে হচ্ছে মূলত আপনার শিল্পকলা চর্চা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেটা হচ্ছে চারুকলা ইনস্টিটিউট, এখান থেকেই মূলত হচ্ছে আমাদের শিল্পকলা বা আমাদের বাংলাদেশের যাই কিছু বলি না কেন, সকল ধরনের আপনার আন্দোলন বলেন, সকল ধরনের হচ্ছে শিল্পী ভাইদের সহযোগিতা বলেন, ওখান থেকেই কিন্তু শুরু। আপনি ম্যাক্সিমাম যে আন্দোলনগুলো দেখেন বেশিরভাগ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু। এরকম একটা আন্দোলন বলেন তো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, পরবর্তীতে ঢাকা মানে সারা বাংলাদেশ মানে ছড়িয়ে গেছে, এরকম কিন্তু নাই। মুক্তিযুদ্ধ বা অন্যান্য আন্দোলন শুরুটাই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে শুরু হয়, পরবর্তীতে সবাই শুরু করে। এর আগে কিন্তু কেউ যে এরকম একজনে শুরু করছে দেখা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করছে, বিষয়টা কিন্তু এরকম না। শুরুটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে কি, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে পড়াটা একটা মানে আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয়, কারণ এইখানে আপনার ঐতিহ্য জড়িত মানে এখানে জড়িয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মানে হচ্ছে আপনি ধরেন স্বাধীন বাংলাদেশ শুরুর থেকে বা স্বাধীন বাংলাদেশ হওয়ার আগ থেকে তাদের তো একটা ইতিহাস আছে, তাদের একটা ঐতিহ্য আছে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে, এখন পর্যন্ত আন্দোলন সফল হয় নাই, এরকমটা মনে হয় খুঁজে পাওয়া যাবে না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আন্দোলন করছে, আন্দোলনে সফল হয় নাই, এরকম আন্দোলন খুঁজে পাওয়া যাবে না। আন্দোলন করছে, এটা সফল হইতেই হবে। ঠিক আছে, আর তারা হ্যাঁ, এবং হচ্ছে তারা সব সময় যেটা দেখেছি সত্য এবং ন্যায়ের পক্ষে আন্দোলন করছে। এরকম না যে একটা অসৎ উদ্দেশ্যে একটা আন্দোলন করলাম, হইলো হইলো, না হলে নাই, এরকম না। এবং ওখান থেকে যেটা হয়েছে যে মানুষ মারা যাচ্ছে, জীবন দিচ্ছে, কিন্তু এতেও তারা কখনোই পিছপা হয় নাই। ঠিক আছে, যে এখন যদি আমরা মানে বলি যে 47-এ দেশ ভাগ হওয়ার পরে 52-এর আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ, 24-এর হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। ঠিক আছে, মানে ইতিহাস কিন্তু এভাবেই আসবে। যদি এই আন্দোলন না হইতো তাহলে কিন্তু 71 পর্যন্তই শেষ। এরপরে ওই যে এতগুলো মানুষ মারা গেল, আবার নতুন করে দেশ সাজানো হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভূমিকা রয়েছে এখানে। ঠিক আছে, তারা যদি আন্দোলন শুরু না করতো তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো পাইতাম না। যাই হোক, আমাদের এইখানে যে জিনিসটা যখন মুক্তিযুদ্ধ শুরু হয় বা মুক্তিযুদ্ধের আগে বা বিভিন্ন জায়গায় হচ্ছে মিছিল, মিটিং, সভা সমাবেশ, সকল ক্ষেত্রেই কিন্তু ছাত্রদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শুরুটা কিন্তু তারাই করে। ঠিক আছে, আপনি দেখেন ভাষা আন্দোলনের শুরুটা কিন্তু তারাই করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে। ঠিক আছে, 69-এর গণ অভ্যুত্থান তারাই শুরু করছে, 71-এ তারাই শুরু করছে, 24 তারাই শুরু করছে। মানে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এবং তাদের যে ত্যাগ, তাদের যে স্যাক্রিফাইস, এটা আসলে অন্য কোনো জায়গায় আপনি গিয়ে মেলাইতে পারবেন না। ঠিক আছে, যেমন ধরেন আন্দোলন কিন্তু এই ইয়ের আমলে আরও অনেক আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনেই কিন্তু মানে সফল কাম হইতে পারে না। কারণ হচ্ছে কি, ওই আন্দোলনে একটা দল, নির্দিষ্ট একটা দল আন্দোলন করছে, আর যখন এই আন্দোলনটা হয়েছে তখন কিন্তু নির্দিষ্ট দল না, সবাই। তো সবার যখন আন্দোলন থাকে তখন কিন্তু বিষয়টা কিন্তু অন্যভাবে চলে যায়। এখন আমাদের এখানে যে বিষয়টা, ধরেন এই আন্দোলনে কিন্তু আমাদের শিল্পী ভাইদের অনেক বড় ভূমিকা ছিল, অনেকে অনেকভাবে হেল্প করেছে। কারণ আমার প্রশ্ন থাকবে কি, যে মুক্তিযুদ্ধে শিল্পকলার ভূমিকা, তাহলে মুক্তিযুদ্ধ পূর্বে এবং পরে শিল্পকলা যতটুকু আমাদের এইখানে কাজে লাগানো গেছে ততটুকুই কিন্তু আমাদের ইয়েতে খাতায় লিখতে হবে। আগে কি করা হয়েছে, আগে মুক্তিযুদ্ধের আগে করা হয়েছে কি, পোস্টার, ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন, এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন আন্দোলনের জন্য, মিছিল করার জন্য, বা বিভিন্ন আন্দোলনে শো করার জন্য, যে আমরা মিছিল নিয়ে যাচ্ছি, সামনে ব্যানার লাগবে, ফেস্টুন লাগবে। যখন আন্দোলন সফল হয়েছে, আন্দোলন সফল হওয়ার পরে হচ্ছে বাকিগুলো, যে এই আন্দোলনে এতজন মারা গেছে তাদেরকে নিয়ে হচ্ছে একটা ভাস্কর্য তৈরি করা, এগুলো হচ্ছে আন্দোলনের পরবর্তী কাজ। ঠিক আছে, তার মানে কি, শুরু থেকেই শিল্পীরা তাদের মনস্তাত্ত্বিক বহির বিকাশ ঘটিয়ে তারা হচ্ছে এই আন্দোলনটা খুব সুন্দরভাবে তারা সহযোগিতা করছে। এখন আমাদের প্রশ্নের মধ্যে যে জিনিসটা, যে হয়তো কিছু ভাস্কর্যের নাম উল্লেখ থাকবে, এইখানে হচ্ছে যে ওই খুব বেশি না, আপনি 8 থেকে 10টা ভাস্কর্যের নাম দিলেই হবে। ঠিক আছে, এগুলা মানে আপনার হচ্ছে একটু পড়লেই আপনারা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, যেমন এখানে কিছু ভাস্কর্যের নাম আছে হচ্ছে নারী দশক, স্বাধীনতা তুমি আসবে, 52-71, হ্যাঁ, স্মৃতি 71, জীবনবৃত্ত, রথযাত্রা, বুদ্ধিজীবী হত্যা। এবং আরেকটা দেখেন, রায়ের বাজারে যে বদ্ধভূমি কিন্তু একটা ওয়াল কিন্তু এখন বাংলাদেশের ইতিহাস হয়ে আছে। 14ই ডিসেম্বর যে আপনার হচ্ছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে, রায়ের বাজারে একটা ওয়াল, মানে খেয়াল করছেন আমাদের ইয়ের মধ্যে, রায়ের বাজার বদ্ধভূমিতে, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে দিই। এই যে এটা দেখেন তো, দেখছেন না, এটা রায়ের বাজার বদ্ধভূমি। এই ফলকটা তৈরি করা হয়েছে হচ্ছে আপনার শহীদদের স্মৃতির জন্যে, রায়ের বাজার বদ্ধভূমি। এখানে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অনেক গণকবর দিয়েছিল, হিসাব ছাড়া। ঠিক আছে, মানে কি পরিমাণ মানুষ যে এখানে কবর দিছে, যার জন্যে এটার স্মৃতি রক্ষার্থে রায়ের বাজার বদ্ধভূমিতে হচ্ছে আপনার এই স্মৃতিফলক, যে ওয়ালটা তৈরি করা আর কি, এই ওয়ালটা তৈরি করা হয়েছে। জি, হ্যাঁ, শেষের পথেই তারা আছে। আচ্ছা আচ্ছা, না না, নামাজ আমরা পড়তে যাব। তাহলে হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শিল্পকলার ভূমিকা। হ্যাঁ হ্যাঁ, না, এইখানে হচ্ছে ওই প্রাথমিক আপনার শুরুটা করতে হবে হচ্ছে ওই যে আমি যেভাবে প্রথমে বললাম যে 47-এ ভাগ করার পরে হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়েছে। কীভাবে বিভক্ত হইলো, এরপরে ভাষা আন্দোলন হইলো, ভাষা আন্দোলনের পরে হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, 11 দফা, তারপরে চলে যাবে হচ্ছে মুক্তিযুদ্ধে। আপনার এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে মুক্তিযুদ্ধের মধ্যে, মুক্তিযুদ্ধের আগে এবং পরে, ঠিক আছে, যা হয়েছে, হ্যাঁ
মুক্তিযুদ্ধের আগে এবং পরে শিল্পকলার ভূমিকা কী ছিল। হ্যাঁ, শিল্পকলা তাদের আসলেও এই যুদ্ধে কতটুকু তাদের মানে অবদান ছিল এইটুকু উল্লেখ করা, মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে। তাইলে মোটামুটি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে এই জানোয়ারকে হত্যা করতে হবে। এটা হচ্ছে যে 52-এর ভাষা আন্দোলনের সময় ওই আপনার ইয়াহিয়া খানকে তার 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 ছবিটাই হচ্ছে অনুকরণ করে ব্যঙ্গচিত্র তৈরি করছে আর কি। ঠিক আছে, এই জানোয়ারকে হত্যা করতে হবে। তো পরবর্তীতে ওখান থেকে হচ্ছে আপনার মূলত শুরুটা, ঠিক আছে, ওই শুরু গিয়ে শেষ হয়েছে 71-এ। শুরুটা ওখান থেকে শেষ হয়েছে 71-এ। আমরা কিন্তু মানে ধরেন 47-এ দেশ ভাগ হওয়ার পরে তাদের সাথে আমাদের বিরোধ কিন্তু 5 বছরের মধ্যে দেখা গেছে। 47 থেকে ধরেন 50, 3 বছর, আর এদিকে 2 বছর, 5 বছর পরেই কিন্তু বোঝা গেছে যে আসলে তাদের সাথে থেকে আমাদের কতটুকু লাভ হবে। যখন 52-এর ভাষা আন্দোলন হলো এর পরবর্তীতেই মানে আন্দোলন শুরু হয়ে গেছে আর কি। ঠিক আছে, মানে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ গেছে আর কি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন প্রতিটা আন্দোলনেই হচ্ছে দেখবেন সিম্পল একটা জিনিস নিয়ে শুরু হয়, খুব সিম্পল। 52-এর ভাষা আন্দোলন যদি ওরা বাধা না দিত তাহলে কিন্তু এই ঝামেলা এই পর্যন্ত হয় না। ঠিক আছে, যে আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলতেছি, আমরা বাংলা ভাষায় বলবো, তারা যদি মেনে নিত যে ঠিক আছে ওরা যেহেতু ওই ইয়েতে পূর্ব পাকিস্তানে আছে তাহলে ওরা বাংলা বলুক, সমস্যা নাই। এবং ওইখান থেকে বাধা দেওয়ার কারণে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে যদি প্রথমেই সরকার মেনে নিত তাহলে কিন্তু এত কিছু হইতো না। 18 তো মেনে নিছিল, 18 তো কিছু হয় নাই, হয়েছে 18 থেকে মানুষ মারা গেছিল, মানুষ মারা যায় না। এবার তো অনেক কিছু হয়েছে। তার কারণ কি, আপনি যদি মেনে নিতেন তাহলে আর এতটুকু হয় না। আপনারা মেনে নেন নাই, বিদায় হচ্ছে আন্দোলনে। এখন মনে করেন আগুন যখন জ্বলতে থাকে তখন আপনি যদি মানে আগুন নিভানোর চেষ্টা করেন তাহলে আগুন নিববে, আর যদি আপনি আগুনে ঘি ডালেন, জ্বালাই দেন তখন আরও জ্বলবেই। যখন মানে নিভানোর সুযোগ থাকে তখন যদি আপনি নিভাইতে পারেন তাহলে ঠিক আছে। যখন এটা বড় আকার ধারণ করবে তখন আপনি এখানে পানি ডাললেও আর নিববেন, একদিক দিয়ে ডালবেন আরেক দিক দিয়ে জ্বলতে থাকবে, লাভ কি। কিন্তু শুরুতে যদি আপনি ডালতে পারতেন তাহলে এটা নিভে যেত। মানে এইটাই হচ্ছে কি, মানে যে কোনো আন্দোলন মানে শুরু হয় হচ্ছে সিম্পল জিনিস দিয়ে, এটা আহামরি কিছু না। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করছে কুঠা নিয়ে, কুঠা যদি ওই সময় শুরুতে মেনে নিত তাহলে কিন্তু এই পর্যন্ত আসে না। ঠিক আছে, আবার ভাষা আন্দোলন যদি তারা মেনে নিত তাহলে কিন্তু এই মুক্তিযুদ্ধ পর্যন্ত যায় না। ঠিক আছে, মানে শুরুটা কিন্তু সিম্পলি মানে শুরু হয় আর কি। যাই হোক, পরবর্তী ক্লাসে আপনারা এটা একটু ভালো করে পড়েন।